প্রেসের সঙ্গে অনেক যুদ্ধ করিয়া ছুটির পূর্বেই পূজার বঙ্গপ্রভা বাহির করিয়া ফেলিলাম। ডেসপ্যাচ সম্বন্ধে উপদেশ দিতেছি। হ্যাটকোট পরিয়া সিগারেট মুখে করিয়া সতীশ আসিয়া উপস্থিত। বলিল, দার্জিলিং চলো। সতীশ আমার বাল্যবন্ধু। আমরা এক ক্লাসে পড়িতাম, একত্র বসিতাম, একত্র বেড়াইতাম। পণ্ডিত মহাশয়ে আমাদিগকে বলিতেন কানাই বলাই। এন্ট্রান্স পাশ করিয়া দুইজনে কলিকাতায় কলেজে আসিলাম। তখন হইতে আমাদের দুইজনের জীবনের আদর্শ বিভিন্নতা প্রাপ্ত হইতে লাগিল। সতীশ সর্ববিষয়ে সাহেব হইয়া উঠিতে লাগিল। আমি আমার মাতৃভাষার প্রতি অনুরাগশালী হইলাম। আমি বাংলা পড়ি, বাংলা লিখি বলিয়া সতীশ আমাকে বিদ্রূপ করিত। সতীশের সাহেবিয়ানাকে আমি সুযোগ পাইলেই গালি দিতাম। তারপর সতীশ বিলাত গিয়া ব্যারিস্টার হইয়া আসিল। সাহেবিয়ানার যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করিল। আমরা বাল্যকালে যেরূপ এক প্রাণ এক আত্মা ছিলাম, এখন আর সেরূপ নাই। সতীশের পরিবর্তন ঘটিয়াছে। সতীশ আমাকে হয়তো তাহার সকল মনের কথা আর বলে না। তথাপি আমরা পরস্পরের পরম বন্ধুই আছি। সতীশ বলিল, দার্জিলিং চলো। আমি জিজ্ঞাসা করিলাম, কবে যাচ্ছ? সে বলিল, আজ। আমি বলিলাম, পাগল, আজ সময় কোথা? সতীশ ঘড়ি খুলিয়া দন্তে চুরুট দংশন করিয়া বলিল, মোটে 10টা বেজেছে। 4টের সময় ট্রেন, 6 ঘন্টা, 360 মিনিট, রাশি রাশি সময়। আমি বলিলাম, সাহেব, অনুগ্রহ করে যদি বাংলাই বলছ, তবে খাঁটি বাংলাটাই বলো, ইংরেজি থেকে তর্জমা করে বলো না। রাশি রাশি সময় কিরকম বাংলা হলো? সতীশ অধীর হইয়া বলিল, হ্যাঁ, ইয়োর বাংলা, যাবে কিনা বলো। আমি বলিলাম, ভাই, তুমি সাহেব হয়েছ, তোমরা যত চটপট কাজ করতে পারো, আমরা কালা আদমি কি তা পারি? স্নান করতে খেতেই 12টা বেজে যাবে, তারপর একটু বিশ্রাম। সতীশ বলিল, ননসেন্স, ওসব ওজোর রেখে দাও তো। আমি বলিলাম, তা দার্জিলিং যদি যাবারই ইচ্ছে, তবে 2 দিন আগে বললে না কেন? আজ সকালে মাত্র দার্জিলিং থেকে ডক্টর সেনের নিমন্ত্রণ পেলাম। আমি আশ্চর্য হইয়া বলিলাম, কি, ডাক্তার সেন দার্জিলিংয়ে? সপরিবারে, সকন্যা? সতীশ বলিল, অবশ্য, বলিয়া একটু একটু হাসিতে লাগিল। ডাক্তার সেনের বিদুষী কন্যা নির্মলা আমার বন্ধুরত্নের মনোহরণ করিয়াছেন, ইহা সত্য। আমি বলিলাম, কি ভয়ানক, 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে গাড়ি নেই? সতীশ অভিনেতার মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না। আমি গান ধরিলাম, এমন কেমনে রব না হেরে তাহারে রে, গনিয়ে নিমেষ পল, দিন না ফুরায় রে। যদিও নিজে কখনো রমণীর প্রেমে পড়ি নাই, তথাপি ব্যাপারটা জানা আছে। সতীশকে একদিন দেরি করিতে বলাও যা, আর ব্যাঘ্রকে অহিংসা ধর্মে দীক্ষিত করিবার চেষ্টাও তাহাই। সুতরাং যাওয়াই স্থির করিলাম। জিনিসপত্র গুছাইয়া 4টার গাড়িতে দুইজনে যাত্রা করা গেল। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছদ্মনাম। গল্প পাঠে আমি অনিন্দিতা। দার্জিলিং স্টেশনে গাড়ি থামিবার পূর্বেই কিছু দূর হইতে দেখা গেল ডাক্তার সেন পুত্রকন্যা লইয়া প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আছেন। বাঙালির মেয়েকে জুতা মোজা পরিয়া প্রকাশ্যভাবে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া আমার পিত্ত জ্বলিয়া গেল। ব্রাহ্ম মহিলা আমি এ জীবনে অনেক দেখিয়াছি, 2-1জনের সঙ্গে পরিচয়ও আছে, কিন্তু আঘাত লাগিল। আমি স্ত্রী শিক্ষার খুব পক্ষপাতী, কিন্তু স্ত্রী স্বাধীনতা জিনিসটা কিছুই নতুন নহে। তথাপি সতীশের ভাবী বধূ বলিয়াই
নতুন করিয়া দুই চক্ষে দেখিতে পারি না। আমার কাগজে সম্প্রতি এ বিষয়ে একটা প্রবন্ধ লিখিয়াছি। ভবিষ্যতে আরও লিখিবার উপকরণ তখনই মাথার ভিতর গজাইতে লাগিল। খুব কড়া কড়া চোখা চোখা বাক্যাবলী মস্তিষ্কের ভিতর শ্রেণীবদ্ধ হইতে লাগিল, কিন্তু অল্পক্ষণেই তাহাদের ছত্রভঙ্গ হইয়া পড়িতে হইল। গাড়ি হইতে নামিয়াই সতীশ আমাকে সকলের কাছে ইন্ট্রোডিউস করিয়া দিল। এরূপ অবস্থায় কি করা উচিত না জানা থাকায় আমি থতমত খাইয়া কোনো কথা না বলিতে পারিয়া মুড়ের মতো দন্তবিকাশ করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলাম। সতীশটা লজ্জা শরম কিছুই নাই। নির্মলার ভাইকে লাগেজের সন্ধানে প্রেরণ করিয়া নির্মলার সঙ্গ জোকের মতো ধরিয়া রহিল। নির্মলা একটু পরেই হাস্যমুখে আমায় বলিল, মন্মথবাবু, আমি আপনার কাগজের একজন নিয়মিত পাঠিকা। আরও যেন কি বলিতে যাইতেছিল, বলিল না। নির্মলার মা বলিলেন, পুজোর বঙ্গপ্রভা কবে বেরোবে মন্মথবাবু? আমি বলিলাম, পুজোর বঙ্গপ্রভা? সে তো বেরিয়ে গেছে। মিসেস সেন কন্যার প্রতি চাহিয়া বলিলেন, পেয়েছিস? কই না। আমি বলিলাম, না না, মাফ করবেন, এখনও আপনাদের পাবার সময় হয়নি। এই কাল মোটে বেরিয়েছে। বিস্তর গ্রাহক। মফস্বলের সব ডেসপ্যাচ একদিনে হয়ে ওঠে না কিনা। নির্মলা বলিল, ও, আমার বঙ্গপ্রভা প্রথমে ঢাকায় যাবে, তারপর ঠিকানা কেটে এখানে আসবে, তবে আমি পাব। আপনার কাছে একখানা নেই মন্মথবাবু? বঙ্গপ্রভার প্রতি নির্মলার টান দেখিয়া আমার সম্পাদক প্রাণ পুলকিত হইয়া উঠিল। ব্যস্ত হইয়া বলিলাম, হ্যাঁ, আছে বই কি, আপনাকে কালই এক কপি পাঠিয়ে দেব। নির্মলা বলিল, বেশি কষ্ট করবেন না, সুবিধে মতো পাঠিয়ে দেবেন। নির্মলার মা বলিলেন, মন্মথবাবু, কাল বিকেলে আমাদের বাড়ি চায়ে আপনার নিমন্ত্রণ রইল, আসবেন। এই বলিয়া তাহারা চলিয়া গেলেন। আমি স্যানিটোরিয়াম অভিমুখে যাত্রা করিলাম। ভাবিলাম, শিক্ষা ও সংসর্গের এমনই গুণ, বাঙালির মেয়েও কথাবার্তায় নিঃসংকোচ হইতে পারে। রাত্রে বিছানায় ক্লান্ত দেহ রাখিয়া সমাজতত্ত্বের অনেক কথা চিন্তা করিতে লাগিলাম। এই যে নতুন শিক্ষার সঙ্গে নতুন আচার ব্যবহার আমরা ইউরোপ হইতে আমদানি করিতেছি, ইহার ভাবি ফল কিরূপ দাঁড়াইবে। চিন্তা অধিক দূর অগ্রসর হইবার পূর্বেই নিদ্রিত হইয়া পড়িলাম। পরদিন প্রভাতে উঠিয়া চা পান করিতে করিতে পূর্বদিনের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিলাম। সমাজে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা আমি সামাজিক নীতির পক্ষে নিরাপদ মনে করি না। তাই ভাবিলাম চায়ের নিমন্ত্রণে যাইব না। নিজের বিশ্বাস বিরুদ্ধ কাজ করিব কেন? বঙ্গপ্রভাখানা চাকর দিয়া পাঠাইয়া দিলেও চলিতে পারে। কিন্তু সতীশটা এমনই গর্ধব, আসিল না। বোধহয় নির্মলাকে ছাড়িয়া আসিতে পারিল না। মনে মনে উহাদের প্রেমলীলা কল্পনা করিয়া কৌতুক অনুভব করিতে লাগিলাম। আহারাদির পর মনে হইল, চায়ের নিমন্ত্রণ যদি রক্ষা না করি তাহা হইলে ঠিক ভদ্রতা হয় না। নিমন্ত্রণ যখন গ্রহণ করিয়াছি তখন রক্ষা করিতে আমি বাধ্য। যদি বিশ্বাস বিরুদ্ধই হইল, তবে সেই সময়েই আমার উচিত ছিল নিমন্ত্রণ কাটাইয়া দেওয়া। আজিকার মতো যাই, ভবিষ্যতে সাবধান হওয়া যাইবে। আর নিমন্ত্রণ গ্রহণ করিতেছি না। বৈকালে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলাম। বেশবিন্যাস একটু যত্নপূর্বকই করিলাম। নিজেকে বুঝাইলাম, শুধু পুরুষ সমাজে বিচরণ করিতে হইলে বেশভূষার তারতম্যে আসিয়া যায় না। কিন্তু রমণী সমাজে একটু পারিপাট্য অবশ্য কর্তব্য। দার্জিলিং আমি বহুবার আসিয়াছি। পথঘাট আমার সর্বত্র পরিচিত। যখন বাড়ির কাছে পৌঁছিলাম তখন 4টা বাজিতে 10 মিনিট বাকি আছে। নিমন্ত্রণ 4টার সময়। ভাবিলাম ইহারা ইংরাজি মেজাজের লোক, যথাসময়ের পূর্বে যাইলে হয়তোবা বর্বর মনে করিবে। তাই বাহিরে এদিক ওদিক একটু বেড়াইয়া
ঠিক 4টার সময় কাঠ পাঠাইয়া দিলাম। সকলে আদর অভ্যর্থনা করিয়া আমাকে বসাইলেন। নির্মলাকে আজ ভারী সুন্দর দেখাইতেছিল। স্টেশনে যখন দেখিয়াছিলাম তখন তাহার গায়ে ইংরাজি কেপ, পায়ে ইংরাজি জুতা, দেখিতে আমার মোটে ভালো লাগে নাই। এখন দেখিলাম পায়ে লাল মখমলের দেশি জুতা, নারাঙ্গি রঙের তাফতা শাড়িখানি নব্য প্রথায় পরা, মাথায় মাথা ভরা চুলের এলো খোপা, এবং খোপায় একটি পীতবর্ণের পাহাড়ি গোলাপ। নির্মলা বেশ সুন্দরী বটে। সতীশকে প্রথমে দেখিতে পাইলাম না। তাহাকে নির্জনে পাইলে নির্মলা লাল মখমলের জুতার প্রসঙ্গে রাঙা পা দুখানি বলিয়া কেমন রসিকতা করিব তাহা মনে মনে সাধিয়া রাখিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পরে সতীশ আসিল। চা পান ও নানাবিধ কথাবার্তা হইলে সকলে মিলিয়া বেড়াইতে যাইবার পরামর্শ হইল। ঘণ্টাখানেক ভ্রমণের পর যখন বিদায় লইলাম তখন মিসেস সেন বলিলেন, মন্মথবাবু, কাল যদি আবার চায়ের সময় আসেন তবে একত্রে বেড়াতে যাওয়া যায়। মনে হইল এইবার সময় হইয়াছে, এই বেলা নিমন্ত্রণ স্পষ্ট করিয়া অস্বীকার করি। সেই সঙ্গে অস্বীকার করিবার প্রকৃত কারণটাও খুলিয়া বলিব কি? তাহার ভিতর সমাজনীতি ঘটিত কত বড় একটা উচ্চতত্ত্ব আদর্শ নিহিত রহিয়াছে তাহা ব্যাখ্যা করিয়া বলিবার এই অবসর গ্রহণ করা উচিত নয় কি? কিন্তু আবার ভাবিলাম, নিমন্ত্রণ কই? যদি আসেন, ইহাকে কি নিমন্ত্রণ বলা যাইতে পারে? এইরূপ মানসিক তর্কে ব্যস্ত থাকায় কোনো উত্তর দিয়া উঠিতে পারিলাম না। এদিকে ইহারাও নমস্কার করিয়া বিদায় লইলেন। পরদিন প্রভাতে বেলা 10টার সময় সতীশ আসিয়া উপস্থিত। নির্মলাকে ছাড়িয়া কেমন করিয়া আসিল জিজ্ঞাসা করায় বলিল, তোমার সেই হতভাগা কাগজ বঙ্গদর্শন না বঙ্গপ্রভা কি দিয়ে এসেছ? সকাল থেকে তাই নিয়েই ব্যস্ত। আমি রাগ করে চলে এলাম। শুনিয়া আমার মনটা ভারী খুশি হইল। সাহিত্যের প্রতি নির্মলার এত অনুরাগ! নির্মলা যদি বাংলা লেখেন তবে সংশোধন করিয়া বঙ্গপ্রভায় ছাপাই। নির্মলার অনেক গল্প সতীশ করিল। এই 2টি নবপ্রণয়ীর সুখে আমারও মনটা তারুণ্যপূর্ণ হইয়া উঠিল। সতীশ বলিল, এখন যাই, কেমন ঘর পেয়েছ দেখতে এসেছিলাম। চায়ের সময় দেখা হবে, আসছো তো? আমি বলিলাম, চায়ে? আজ আর না, মিসেস সেন তো আমায় নিমন্ত্রণ করেননি। সতীশ বলিল, করেছেন বই কি, আমি নিজে শুনেছি। কোথায় করেছেন? শুধু বলেছেন যদি আসেন। বিলক্ষণ, ওই তো নিমন্ত্রণ হলো। তবে কি তোমার দরজায় এসে গলায় বস্ত্র দিয়ে যথাশাস্ত্র নিমন্ত্রণ করে যেতে হবে নাকি? আচ্ছা সেকেলে তুমি তো হে। আমি বলিলাম, বলো কি? কিন্তু আমি তো আজ যেতে পারছি না। না গেলে কি ভয়ানক অভদ্রতা হবে? কি জানি, তোমাদের সব বিলিতি এটিকেট ফেটিকেট জানি নে ভাই। সতীশ গম্ভীরভাবে বলিল, ভয়ানক অভদ্রতা হবে। শুনিয়া আমি নিজের প্রতি ভারী বিরক্ত হইয়া উঠিলাম। সেই সময় মিসেস সেনকে অন্তত এইটুকু বলিলেই হইত, না কাল আর আসতে পারব না, একটু কাজ আছে। তা না করিয়া একটা রীতিমতো নিমন্ত্রণ হইল কিনা সেই মানসিক তর্কে ব্যস্ত রহিলাম। এখন এই অবস্থা। সতীশ হাসিয়া বলিল, না না, ভয়ানক অভদ্রতা হবে না, অত চিন্তিত হইও না। শুধু আবার দেখা হলে ক্ষমা প্রার্থনা করলেই চলবে। কিন্তু আসবে না কেন? না না, এসো। প্রকৃত কারণ সতীশকে একা বলিতে ততদূর উৎসাহ হইল না। আমি বলিলাম, ওহে, আজ একটু বিশেষ বিশেষ কাজ কাল হবে, আজ তো এসো, অন্তত আসতে চেষ্টা করো, বলিয়া সে অন্তর্ধান করিল। আমি কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করিলাম, যাই বলো যাই কও, আর আমি যাচ্ছি নে। কিন্তু সময় যত অগ্রসর হইতে লাগিল বড় একা অনুভব করিতে লাগিলাম।
পূজার বঙ্গপ্রভাখানা নির্মলার কেমন লাগিল জানিবার জন্য একটু ঔৎসুক্যও জন্মিল, বিশেষত আমার স্বলিখিত সেই নারী জীবনের আদর্শ প্রবন্ধটা সম্বন্ধে। নির্মলার শ্রেণীর আজি কালিকার আলোকপ্রাপ্তা নারীগণের জন্যই সে প্রবন্ধটা লিখিয়াছি কিনা, সে প্রবন্ধ পাঠ করিয়া নির্মলার মতামত কিরূপ হইল তাহা জানা আবশ্যক। সুতরাং যাওয়াই স্থির করিলাম। গিয়া দেখিলাম ড্রয়িং রুমে কেহ নাই। কিয়ৎক্ষণ বসিয়া আছি, নির্মলা আসিলেন। হাস্যমুখে নমস্কার করিয়া বলিলেন, কি সৌভাগ্য! আপনার আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম। বাবা মা সতীশবাবু বাগান দেখতে গিয়েছেন। সতীশবাবু বললেন, আপনি আজ আর আসবেন না, ভারী ব্যস্ত আছেন। কোনো নতুন লেখাই বুঝি? আমি বলিলাম, হ্যাঁ, না একটু কাজ ছিল, তাই ভাবলাম। আচ্ছা, বঙ্গপ্রভায় রোজ ঘণ্টা করে আপনার সময় যায়? আমার সমস্ত সময় প্রায় বঙ্গপ্রভাতেই যায়। আমি তো বঙ্গপ্রভা নিয়েই আছি। বেশ আছেন, আমারও ইচ্ছে করে আমিও ওই রকম সাহিত্য চর্চা নিয়ে দিনরাত থাকি। কিন্তু আপনার কাছে এ মত ব্যক্ত করা বোধহয় খুব দুঃসাহসের কাজ। কেন? আপনি নারী জীবনের আদর্শ প্রবন্ধে যেসব কথা লিখেছেন, আপনার মতে স্ত্রীলোকের প্রশস্ত কর্মক্ষেত্র গৃহ, নিজের প্রতি সম্পূর্ণ অমনোযোগী হয়ে পরসেবায় আত্মনিয়োগী যথার্থই নারী ধর্ম। আপনি তাহলে প্রবন্ধটা পড়েছেন? পড়েছি বই কি, সব পড়ে ফেলেছি। কাল রাত্রে বিছানায় শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি মোমবাতিটা শেষ অবধি পুড়ে দাউ দাউ করে জ্বলছে। ঘরে ভয়ানক আলো হয়েছে। দেখে প্রথমটা এমন ভয় হয়েছিল। আমি বললাম, ও, ভাগ্যে কিছু ধরে টরে যায়নি। স্মিত মুখে নির্মলা বলিলেন, আপনার বঙ্গপ্রভা পড়তে গিয়ে যদি আমার মশারিতে আগুন ধরে যেত, আমি পুড়ে যেতাম। তবে এই দুর্ঘটনা কাগজে কাগজে ছাপা হলে আপনার বঙ্গপ্রভার খুব একচোট বিজ্ঞাপন হয়ে যেত। ইহার উত্তরে প্রথমটা আমার কথা জোগাইল না। শুধু একটা উপমা মাথার ভিতর ঘুরিতে লাগিল। যে মোমবাতি জ্বালার কথা বলিতেছেন, এই সুশিক্ষিতা নারীটি তাহারই মতো কি সুকোমল, অথচ তাহারই শিখার মতো কি দীপ্তিমতী। আমি একটু অর্থশূন্য হাসি হাসিলাম। শেষে বলিলাম, বাংলা সাহিত্যে আপনার এত ভক্তি, বাংলা লেখেন না কেন? আমি লিখলে কে পড়বে? প্রথমত কে ছাপাবে? আমার খুব সন্দেহ হইল নির্মলা গোপনে লিখিয়া থাকেন, কিন্তু স্পষ্ট জিজ্ঞাসা করিবার সাহস হইল না। সম্পাদকীয় প্রসঙ্গে ছোট গল্পের কথা উঠিল। আমি বলিলাম, প্রতি মাসে একটা করিয়া ছোট গল্প দেওয়ার যে রীতি হইয়াছে, তাহাতে সময়ে সময়ে ভালো গল্পাভাবে সম্পাদককে মুশকিলে পড়িতে হয়। নির্মলা বলিলেন, আমার একটি বন্ধু ছোট গল্প লেখেন, আমার কাছে কয়েকটা রয়েছে, আপনি দেখবেন? এই বিপদের সম্ভাবনা জানিলে ছোট গল্পের প্রসঙ্গই উত্থাপন করিতাম না। সম্পাদকীয় ঘানি টানিতে টানিতে শিক্ষানবিশের অনেক গল্প আমাদিগকে পড়িতে হয়। কিন্তু এ 1 মাস আমি ছুটি লইয়া পাহাড়ে বেড়াইতে আসিয়াছি, তথাপি নিরুপায়। সুতরাং নির্মলাকে বলিলাম, তা দেবেন, দেখব। দেখে আপনার যথার্থ মতামত আমায় বলতে হবে। তা বলবো। আমার বন্ধু বলে কিছু ঢেকে বলবেন না। আপনার যদি যথার্থ মতই শোনবার জন্য ঔৎসুক্য হয়ে থাকে, তাহলে আমি যথার্থ মতই বলবো। নির্মলা তৎক্ষণাৎ উঠিয়া গেলেন। কয়েক মিনিট পরে রুলটানা ফুলস্ক্যাপে হাফ মার্জিনে সুন্দর সাবধান হস্তাক্ষরে লেখা লাল রেশমে কোণ গাঁথা একটি পাণ্ডুলিপি আনিয়া আমার হাতে দিলেন।
প্রথম পৃষ্ঠায় চক্ষু রাখিয়া আমি বলিলাম, নতুন লেখক? নির্মলা বলিলেন, হ্যাঁ, কি করে জানলেন? নতুন লেখকেরা প্রায়ই বেশ ধরে ধরে যত্ন করে পাণ্ডুলিপি লিখে থাকেন। পুরনো লেখকদের হস্তাক্ষর প্রায়ই অস্পষ্ট হয়। এই কথা বলিয়া সম্পাদকীয় অভ্যাসবশত শেষ পৃষ্ঠা উল্টাইয়া নাম খুঁজিলাম। নাম নাই। শেষ পৃষ্ঠায় চোখ বুলাইয়া দেখিলাম নায়ক বা নায়িকা বিষপান করিয়াছে কিনা। নতুন লেখকের নায়ক নায়িকা শেষটায় প্রায়ই বাঁচে না। দেখিলাম নায়ক নায়িকা বাঁচিয়াই আছে। অনেকটা ভরসা হইল। সন্দেহ হইল, এ লেখা হয়তো বা নির্মলার নিজেরই। অনেক লাজুক লেখক প্রথম প্রথম অন্যকে নিজের লেখা দেখাইবার সময় বন্ধুর লেখা বলিয়া থাকেন। নির্মলাকে বলিলাম, আজ আমি বাসায় গিয়ে এ লেখা পড়ব, কাল এসে আপনাকে মতামত বলব। লেখা নির্মলার হওয়াই বিশেষ সম্ভাবনা। মতামত কিরূপে ভাষায় প্রকাশ করিব তাহা আগে হইতেই জানা আছে। বন্ধুত্বের স্থলে নতুন লেখকের লেখার সমালোচনা শত সহস্রবার করিতে হইয়াছে। বাধা গত আছে, সেইগুলিই গুছাইয়া বলা মাত্র। স্থানে স্থানে বেশ হৃদয়গ্রাহী, চর্চা রাখিলে ক্রমে একজন ভালো লেখক হইতে পারেন, ইত্যাদি। ক্রমে সকলে ফিরিয়া আসিলেন। চা পানাদির পর বাড়িতে বসিয়াই গল্প চলিল। বেড়াইতে যাওয়া আর হইল না। বাড়ি গিয়া গল্প পড়িলাম। দেখিলাম খুব ভুল করিয়াছি। প্রথমত নতুন লেখকের রচনা নহে, হাত বেশ পাকা, ভাষা তেজস্বী অথচ সংযত। দ্বিতীয়ত নির্মলার লেখা নহে। এতকাল বৃথাই সম্পাদকতা করিতেছি না। কাহার লেখা তাহাও বুঝিতে বাকি রহিল না। গৌরীকান্ত রায়ের লেখা। সাক্ষাৎ আলাপ নাই, শুনিয়াছি ঢাকার ওই দিকেই কোথায় থাকেন। লেখা তাহার অনেক পড়িয়াছি। তিনি নব্য লেখকগণের মধ্যে একজন প্রধান। তবে লেখায় অনেক দোষও আছে, সেসব অল্প বয়সের দোষ, ক্রমে শোধরাইয়া যাইবে। পরদিন নির্মলার কাছে গিয়া লেখাটির সুখ্যাতি করিলাম। দু এক স্থলে দোষও দেখাইলাম, কিন্তু প্রশংসার ভাগই বেশি দিলাম। জিজ্ঞাসা করিলাম, লেখকের বয়স কি অল্প? নির্মলা বলিলেন, হ্যাঁ, আমার চেয়ে কিছু বড়। আপনার খুব বন্ধু বুঝি? হ্যাঁ, আমার একজন বিশেষ বন্ধু। কথাটা শুনিতে আমার ভালো লাগিল না। একজন যুবতী কন্যার একজন যুবক বিশেষ বন্ধু থাকিবে কেন? জিজ্ঞাসা করিলাম, এর লেখা দু একটা আমরা পেতে পারিনে? কেন, আপনার খুব লোভ হচ্ছে নাকি? তা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাকে একটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা নয়। আপনার কাছে কি তার অনেক লেখা আছে? তার অনেক লেখাই আমার কাছে আছে। তিনি নতুন লেখা শেষ হওয়া মাত্র আমাকে পাঠিয়ে দেন। আমি মনে মনে ভাবিলাম, গতিক ভালো নয়, এত অন্তরঙ্গতা। বলিলাম, আপনিই তাহলে তার প্রধানা পাঠিকা। অন্তত প্রথমা বটে। আমি বোধহয় তার লেখার সবচেয়ে বেশি ভক্ত। তার নামটা শুনতে পাইনে? নির্মলা একটু ভাবিলেন, শেষে বলিলেন, গৌরীকান্ত রায়। বলিতে তাহার কপোলদেশ কিঞ্চিৎ রক্তাভ হইল। সতীশের জন্য আমার দুঃখ হইল। তারপর গৌরীকান্তের প্রকাশিত লেখা সম্বন্ধে আমার কথা কহিতে লাগিলাম। আমি বলিলাম, তাহার নবপ্রকাশিত নন্দরানী উপন্যাস আমরা পাইয়াছি। ইহার পর ২-৩ দিন নির্মলার সঙ্গে গৌরীকান্ত রায়ের লেখার বিষয় অনেক আলোচনা করিলাম। নির্মলা গৌরীকান্তকে একেবারে পূজা করেন বলিলেই হয়। লোকটার ওপর আমার কেমন একটা বিজাতীয় ক্রোধ জন্মিতে লাগিল। সতীশ এখনো সেন দম্পতির নিকট নির্মলার পানি প্রার্থনা করে নাই। করিলে মঞ্জুর হইবার সম্ভাবনা। আমার তো দৃঢ় বিশ্বাস,
সতীশ যেরূপ ডাক্তার সেনের জামাতা পদাকাঙ্ক্ষী, ডাক্তার সেনও সেইরূপ সতীশের শ্বশুরত্বের জন্য সম উৎসুক। একদিনের ভাবগতি দেখিয়া ইহাই স্পষ্ট অনুমান হয়। কিন্তু ওই গৌরীকান্ত বিভ্রাট আমায় দুশ্চিন্তায় ফেলিয়াছে। স্ত্রী পুরুষের মধ্যে পরম বন্ধুত্ব আমি মোটেই বুঝিতে পারি না। এখন ব্যাপারটা এইরূপ দাঁড়াইতেছে। সতীশ ও নির্মলার বিবাহ হইল। নির্মলা বাংলা সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগশালিনী। সতীশ বাংলা সাহিত্যের নামে জ্বলিয়া যায়। এদিকে গৌরীকান্ত একজন প্রভাবশালী লেখক। সে পৃথিবীর সমস্ত নারী জাতির মধ্যে বাছিয়া নির্মলাকেই তাহার সাহিত্য সঙ্গিনী করিয়া লইয়াছে। আর নির্মলার মনও গৌরীকান্তের প্রতি একটা ভাবাবেগে আকৃষ্ট হইয়া পড়িয়াছে। ইহা একটা অজ্ঞাত বীজস্বরূপ। ইহা হইতে ভবিষ্যতে কি জাতীয় তরু উদ্গত হইতে পারে তাহা কে জানে। আমি ইহা হইতে দিব না। আমি আমার বন্ধুর দাম্পত্য জীবন নিষ্কণ্টক করিব। নির্মলা গৌরীকান্তের পূজার জন্য নিজের মনের মধ্যে যে ভক্তি মন্দিরের প্রতিষ্ঠা করিয়াছে, সে মন্দির আমি সমালোচনার বজ্র দিয়া ভস্মীভূত করিব। দেখাইব গৌরীকান্ত অপেক্ষাও প্রতিভাবান লেখক নব্যবঙ্গে আছে। আমি গৌরীকান্তের ভাষার ভুল ধরিব। নতুন পুরাতন পাশ্চাত্য সাহিত্য তন্ন তন্ন করিয়া ঘাটিয়া কোথায় গৌরীকান্তের কোন ভাবের সাদৃশ্য আছে আবিষ্কার করিব। পাশাপাশি দুই স্থান উদ্ধৃত করিয়া গৌরীকান্তকে চোর বলিয়া জগৎ সমক্ষে ঘোষণা করিব। এইরূপ প্রতিনিয়ত অধ্যাবসায়ে নির্মলার মনে বিশ্বাস জন্মাইয়া দিব যে তাহার পূজার দেবতা মাটির পুতুল মাত্র, ভেতরে শুধু খড়। সতীশকে নির্মলাকে রক্ষা করিব, সে আত্মরক্ষারই সমান। ঘরের টাকা দিয়া এতদিন বঙ্গপ্রভা চালাইয়া আসিয়াছি। আমার সমালোচনার রাজদণ্ড ছোট বড় সমস্ত লেখকেরই বিভীষিকা। এবার সে দণ্ডের সাহায্যে বন্ধুকৃত্য সাধন করিয়া লইব। একবার মনে সন্দেহ হইল, তাহাতে সম্পাদকীয় কর্তব্যের হানি হইবে না তো? কিন্তু অনুকূল যুক্তি উদ্ভাবন করিয়া মনকে সহজেই আঁখি ঠারিলাম। এইরূপ স্থির করিয়া প্রথমত নন্দরানীখানার একটা ভয়ঙ্কর তীব্র সমালোচনা লিখিলাম। কার্তিক মাসের কাগজের জন্য সমালোচনা কলিকাতায় পাঠাইয়া দিলাম। যথা সময়ে অর্ডার প্রুফ আসিল। অর্ডারে স্থানে স্থানে সমালোচনা আরও তীব্র করিয়া দিলাম। সেদিন বৈকালে সতীশ আসিল। আমার টেবিলে নন্দরানী দেখিয়া বহিখানা উঠাইয়া লইল। আমি ব্যস্ত হইয়া বলিলাম, ওহো, ছুঁয়ো না, ওটা বাংলা বই। সতীশ বলিল, এইখানা নিয়ে কদিন থেকে এমনই মেতে আছো যে এক হপ্তা আমাদের ওদিকে যাওনি। যখনই আসি তখনই দেখি এই বইখানা নিয়ে কি লিখছ, তাই এটা কেড়ে নিতে এসেছি। আমি বলিলাম, বইখানা সমালোচনা করছিলাম, এখন কেড়ে নিতে পারো, শেষ হয়ে গেছে। সমালোচনা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই কতক্ষণ অর্ডার প্রুফ ডাকে দিয়েছি। সতীশ বাংলা সাহিত্যের খবর লইতেছে দেখিয়া ভাবিলাম, হইল কি? সতীশ আমার মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। বলিলাম, ব্যাপার কি হে? সতীশ বলিল, এবার আমার জীবনের একটা গোপন কথা তোমায় বলি। শুধু নন্দরানীর সমালোচনা তোমার কাগজে বেরুবার অপেক্ষায় ছিলাম। আমি অত্যন্ত বিস্মিত হইয়া বলিলাম, নন্দরানীর সমালোচনা? নন্দরানীর সমালোচনার সঙ্গে তোমার জীবনের গোপন কথার যোগ কোথায়? বিশেষ যোগ আছে। আমি গৌরীকান্ত রায়। আমি আকাশ হইতে পড়িলাম। তুমি? আমি। দেখছ না, সতী মানে গৌরী আর ঈশো মানে কান্ত। তুমি? বলিবার সঙ্গে সঙ্গে চাকরকে ডাকিবার জন্য ঘণ্টা বাজাইলাম। চাকর আসিলে টেলিগ্রাম করিবার কাগজ আনিতে বলিয়া দিলাম। সতীশ বলিল, বিলাতে থাকিতে ব্রিটিশ মিউজিয়ামে বসিয়া
সমস্ত বাংলা বহি মনোযোগের সহিত সে পাঠ করিয়াছিল। পরে লেখা অভ্যাস করিয়াছে। তাহার প্রথম উপন্যাস নন্দরানীর সমালোচনা বঙ্গপ্রভায় বাহির হওয়া অবধি অপেক্ষা করিতেছিল। তাহার কারণ আগে জানিলে পাছে আমি তাহাকে অন্যায় প্রশংসায় বাড়াইয়া তুলি। চাকর টেলিগ্রামের ফর্ম আনিল। ম্যানেজারকে সংবাদ পাঠাইলাম, নন্দরানী সমালোচনার অর্ডার প্রুফ ডাকে দিয়াছি, কিন্তু উহা যেন ছাপা না হয়, তাহার স্থানে অন্য একটা প্রবন্ধ দিতে বলিয়া দিলাম।